হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা সমস্ত জেআরবিটির গ্রুপ সির প্রার্থীদের ও স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউর প্রার্থীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। বেশ কিছু ইম্পর্ট্যান্ট আপডেটস আমরা এই একই ভিডিওতে শেয়ার করব। স্পেসিফিক্যালি ফর জেআরবিটি গ্রুপ সি 430টা পোস্টে ডকুমেন্ট ভেরিফিকেশন তোমরা যারা করাতে যাবে তোমাদের জন্য, ঠিক আছে, যাদের যাদের ভেরিফিকেশন মিস হয়ে গেছে তোমাদের জন্য একটা বড় আপডেট আছে। পোস্ট প্রেফারেন্স ফর্ম নিয়ে আজকে যারা ভেরিফিকেশন করিয়েছে সকালে তাদের থেকে কিন্তু একটা আপডেট আমরা তোমাদের সকলকে কিন্তু বলে দেবো। তাছাড়া স্পেশাল এক্সিকিউটিভ অ্যাসপিরেন্টসদের জন্য ইন্টারভিউ প্রিপারেশন সিরিজের 5 নাম্বার ক্লাসটা আমরা এই ভিডিওতে তোমাদের করাবো। এখানে আরও কিছু সিচুয়েশন বেসড পরিস্থিতি ভিত্তিক প্রশ্ন আমরা দেখে নেব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কি কি ইউসেজ আছে পুলিশ ডিপার্টমেন্টে সেটা দেখব, ড্রোনের কি কি কাজ আছে পুলিশ ডিপার্টমেন্টে সেটা দেখব, আর বেশ কিছু পার্সোনাল কোশ্চেন্স যেগুলো তোমাদের আসন্ন ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে সেগুলো আমরা দেখে নেব। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা। তোমরা কিন্তু এই ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। আর যারা ইউটিউবে ফার্স্ট টাইম দেখছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। যারা ফেসবুক পেজে দেখছো পেজটা কিন্তু ফলো করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইনে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকে টাইম টু টাইম সব জেনুইন আপডেটস তোমরা কিন্তু পেতে পারবে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দেই, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে বেস্ট ডিসকাউন্ট অফারে ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। মনে রাখবে এমসিকিউ প্লাস ডেসক্রিপটিভ দুটো আকারে আমরা কিন্তু নোটস দেই। নট অনলি এমসিকিউ, ডেসক্রিপটিভও থাকে প্লাস এমসিকিউ থাকে। কোন কোন পরীক্ষার নোটস পাবে? ফর এক্সাম্পল ফরেস্টার, ফরেস্ট গার্ড বেস্ট ডিসকাউন্ট অফার আছে, যোগাযোগ করো। হেলথ ডিপার্টমেন্টের আন্ডার এমপিডাব্লিউ রিক্রুটমেন্ট, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপি এ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএমের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস আর আরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, দেন আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে আগে সেভ করে হোয়াটসঅ্যাপের যেই কন্ট্যাক্ট লিস্টটা তোমাদের মোবাইলে আছে সেটা রিফ্রেশ করে দেখো আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কিন্তু শো করবে। এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলো কোন পরীক্ষা নোটস লাগবে, বাকি ডিটেলস আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। দেখো, সবচেয়ে প্রথম জেআরবিটির প্রার্থীদের জন্য আপডেট দিয়ে দেই। একটা গুড নিউজ আছে তোমাদের সকলের জন্য। আজকের ভেরিফিকেশন প্রসেসে আজকে হচ্ছে তোমাদের 8ই জুন 2026 ভেরিফিকেশন প্রসেসের থেকে আমরা একটা আপডেট আনতে পেরেছি। প্রথম আপডেট হচ্ছে সব ক্যান্ডিডেটসদেরই, মে ইট বি টেকনিক্যাল বা নন টেকনিক্যাল, যাদের আইটিআই আছে বা নেই, সবাইকে কিন্তু ওরা যখন জিজ্ঞেস করেছে যে অ্যানেক্সচার ফর্মে আমরা কতটা পোস্টের নাম বলবো, তখন ওরা কিন্তু বলেছে দুটোই কিন্তু দেওয়া যাবে। এটা হচ্ছে একটা আপডেট, যেটা আমরা পেয়েছি, যেটা অনেক দিন ধরেই যেটা নিয়ে প্রবলেম উঠছিল। পোস্ট প্রেফারেন্সে নাকি একটা পোস্ট দিচ্ছিল। আমরা আগেও বলেছি তোমাদের কিছুদিন আগে, আইটিআই পাস করা ক্যান্ডিডেটসদের কিন্তু দুটো বলছে, কারণ আইটিআই ক্যান্ডিডেটস অনেক কম। নন আইটিআই পাসদের একটা বলছিল, কিন্তু আজকে আমরা আপডেট পেয়েছি, সকালেই ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে এসছে একজন, বলেছে যে ওদেরকেও বলছে এগ্রি অ্যাসিস্ট্যান্ট এলডিসি দুটোতেই দিতে পারবে। এটা হচ্ছে একটা গুড নিউজ। এইবার নাম্বার 2 গুড নিউজ হচ্ছে, তোমরা অনেকেই আমাদেরকে ফোন করেছো যে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন মিস হয়ে গেছে, ডেটটা চলে গেছে, তোমরা অন্যদিন করতে পারবে কি না। এতদিন এটাই আমরা জানতাম যে করতে পারবে না, কিন্তু আজকে একটা বিগ আপডেট সেই সকল ক্যান্ডিডেটসদের জন্য বা চাকরি প্রত্যাশীদের জন্য যারা তোমরা গ্রুপ সির 430টা পোস্টের ভেরিফিকেশন নির্দিষ্ট ডেটে তোমরা পৌঁছতে পারোনি বা যখন জেনেছো ডেট পার হয়ে গেছে তোমাদের জন্য। আজকে
কিছু ক্যান্ডিডেটস আমাদেরকে ইনফরমেশন দিয়েছে যারা ডকুমেন্ট ভেরিফিকেশন মিস করেছে তাদেরকে আরেকবার হয়তো চান্স দেওয়া হতে পারে ডকুমেন্ট ভেরিফিকেশনের কোনো আরেকটা ডেটে। তোমাদের একটা আবেদন জমা করতে হবে জেআরবিটির চেয়ারম্যানের কাছে। বাকি কথা তোমরা জেআরবিটি অফিসে গিয়ে জিজ্ঞেস করে নিও। তারপর ওনারা কবে তোমাদের ইন্টারভিউ ডেট দেওয়া হবে সেটা তোমাদের জানিয়ে দেবে। ওনারা ডিসিশন নিয়ে জানাবে, তোমাদের পরে কিন্তু জানানো হবে। তোমাদের বলেছে একটা আবেদন জমা দিতে, ওনারা আগে দেখবেন যে অ্যাকচুয়ালি কতজনের মিস হয়েছে, তারপর মাইট বি দে উইল ডিসাইড সামথিং। সো যারা যারা তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন মিস করেছো ভিডিওটা কিন্তু শেয়ার করে দাও তোমাদের বন্ধুবান্ধব ফ্রেন্ডস রিলেটিভ যারাই নির্দিষ্ট ডেটে যেতে পারেনি। আরেকটা সুযোগ কিন্তু চলে এসছে ওদের জন্য। ইমিডিয়েটলি আগামীকালকে গিয়েই একটা অ্যাপ্লিকেশন জমা করো চেয়ারম্যান জেআরবিটির কাছে। তোমাদের অ্যাডমিট কার্ডটা কিন্তু সেখানে অ্যাটাচ করে দিও। সাবজেক্টে তুমি লিখতে পারো যেমন রিকোয়েস্ট ফর কনসিডারিং আস বা কনসিডারিং মি টু অ্যাটেন্ড দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস ইন অ্যানাদার অল্টারনেটিভ ডেট, এভাবে লিখতে পারো। তারপর লিখতে পারো রেসপেক্টেড স্যার, আই ওয়ান্ট টু সে দ্যাট ডিউ টু দিস অ্যান্ড দিস রিজন মাই ভেরিফিকেশন ওয়াজ মিসড। আমি খবরটা পাইনি, বাংলাতেও লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো। সো ইট উড বি ভেরি কাইন্ড এনাফ অফ ইউ ইফ ইউ ক্যান কাইন্ডলি অ্যালাউ মি বা if you can kindly acknowledge my request for allowing me to verify my documents on any other alternative date. I shall ever remain grateful to you for this. এভাবে লিখতে পারো। আমরা জাস্ট তোমাদের একটা এক্সাম্পল কিন্তু বলে দিলাম, ঠিক আছে? অবশ্যই মনে রাখবে যারা যারা ডকুমেন্ট ভেরিফিকেশন মিস করেছো জেআরবিটি গ্রুপ সি 430টা পোস্টের বর্তমানে অনগোয়িং যেটা চলছে, তোমাদের আমরা এটাই আপডেট পেয়েছি তোমরা একটা অ্যাপ্লিকেশন জমা করতে পারবে। তারপর ওনারা ডিসাইড করবেন অথরিটি। শেয়ার করো ভিডিওটা, এইবার যাতে কারোর মিস যাতে না হয়। নন টেকনিক্যাল ক্যান্ডিডেটের জন্য এলডিসি এগ্রি অ্যাসিস্ট্যান্ট দুটোতেই নাকি আজকে মার্ক করে এসছে অ্যানেক্সচার ফর্মে। টেকনিক্যাল ক্যান্ডিডেটসের সংখ্যা কম, মানে যাদের আইটিআই আছে সংখ্যা কিন্তু অনেক কম টেকনিক্যাল ক্যান্ডিডেটসদের, ঠিক আছে? সো যেহেতু টেকনিক্যাল ক্যান্ডিডেটদের সংখ্যা কম, সো টেকনিক্যাল ক্যান্ডিডেটসের অনেক আগে থেকেই পাম্প অপারেটর আর মাল্টিটাস্কিং অপারেটর আনকমন দুটোতেই কিন্তু ওনারা দিচ্ছিলেন টিক করতে, বা দুটোর নামই পোস্ট প্রেফারেন্সে ওনারা কিন্তু লিখতে দিচ্ছিলেন। আইটিআই ক্যান্ডিডেটস কিন্তু অনেক কম। আর যারা যারা আইটিআই পাস্ট আছো বিভিন্ন ট্রেডে, তোমাদের মার্কস নিয়ে চিন্তা করতে হবে না। সবচেয়ে বেশি পোস্ট হচ্ছে জুনিয়র পাম্প অপারেটর আর মাল্টিটাস্কিং অপারেটর আনকমন, যেখানে পোস্টও বেশি, ভেরিফাই করার ক্যান্ডিডেটস কম। তার জন্য তোমাদের সকলের জন্য কিন্তু গোল্ডেন অপরচুনিটি। যারা যারা আইটিআই করেছো বিভিন্ন ট্রেডে, ওয়েট করো ইন্টারভিউর রেগুলার ক্লাসেস আমরা কিছুদিন পরে শুরু করছি। আর আমরা ইন্টারভিউর জন্য নোটস বানাচ্ছি। তোমরা অনেকেই বলো আমাদেরকে নোটসের ব্যাপারে। আমরা নোটস কারেন্টলি উই আর প্রিপেয়ারিং দ্য নোটস, আমরা নোটস বানাচ্ছি কারেন্টলি, ঠিক আছে? একটু সময় দাও আমাদেরকে, আমরা যখন বানাবো তোমাদের জানিয়ে দেবো। নেক্সট প্রসেস তোমাদের বলে দেই, ডকুমেন্ট ভেরিফিকেশন এলে 1:3 রেশিওতে পোস্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ সেপারেট একটা মেরিট লিস্ট দেবেন। সেখানে তোমরা যারা শর্ট লিস্ট হবে তোমাদের ইন্টারভিউ ডেট কিন্তু দিয়ে দেওয়া হবে। ইন্টারভিউ হতে পারে আমরা বলেছি অগাস্ট মাসের মিডলের দিকে একটা নোটিফিকেশন কিন্তু আসতে পারে। লেট দেম ফিনিশ অল দেয়ার ওয়ার্কস, কারণ ইন্টারভিউই শেষ হচ্ছে জুলাই মাসের 7-8 তারিখ। পুরো 2 মাস লাগে ইন্টারভিউ, মানে ডকুমেন্ট ভেরিফিকেশন শেষ হচ্ছে, ডকুমেন্ট ভেরিফিকেশনই শেষ হচ্ছে জুলাই মাসের 7-8 তারিখ। তার জন্য একটু ওয়েট করো, আমরা ক্লাসেস দেবো। আগেরবার যেভাবে ক্লাস করিয়েছিলাম শিওর শর্ট ক্লাসেস থেকে কমন আসবে এরকম ক্লাস দেবো। ইন্টারভিউর জন্য নোটসও দেবো, এগুলো পেইড নোটস থাকবে, পেইড নোটস, নট ফ্রি নোটস, পেইড নোটস থাকবে, বানাচ্ছি আমরা। সো পেইড নোটস প্লাস আমাদের ক্লাসগুলো দেখলে তোমাদের হয়ে যাবে। নেক্সট প্রসেস হবে ইন্টারভিউ। তোমরা যারা ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে এসছো সবাই কিন্তু ইন্টারভিউ দিতে পারবে না। যারা পরে 1:3 রেশিওতে শর্টলিস্ট করার পর ওনাদের ওয়েবসাইটে একটা পিডিএফ আপলোড করবেন, সেটার মধ্যে তোমাদের যাদের নাম থাকবে ইন্টারভিউ শর্টলিস্টেড ক্যান্ডিডেটস, তোমরাই কিন্তু পারবে অ্যাটেন্ড করতে ইন্টারভিউ। ওয়েট করো, আমরাই তোমাদের সব আপডেট দিয়ে দেবো। আজকের বড় আপডেট হচ্ছে নন টেক ক্যান্ডিডেটসদেরকে মানে দুটো পোস্টে টিকমার্ক দেওয়ার জন্য বা দুটো পোস্টের নাম প্রেফারেন্স ফর্মে লেখার জন্য অ্যালাউ করেছে। আর যাদের যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন মিস হয়েছে এদেরকেও বলছে তোমরা অ্যাপ্লাই করো বা অ্যাপ্লিকেশন একটা জমা দাও চেয়ারম্যানের কাছে, বলে যে তোমরা মিস করেছো তোমাদের যাতে আরেকটা ডেট দেওয়া হয়। তারপর ওনারা ডিসাইড করবেন অথরিটি যে কবে তোমাদের দেওয়া হবে, তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। যাদের যাদেরই মিস হয়েছে স্পেসিফিক্যালি ওদের সাথে এসে যাতে সবাই অন্তত শ্রম ভবনের অফিসে গিয়ে অ্যাপ্লিকেশনটা যাতে জমা করতে পারে। যত বেশি অ্যাপ্লিকেশন জমা করবে তোমরা তত বেশি কিন্তু চান্স বেড়ে যাবে ওনারা আবার ডেট দেবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর। সো প্লিজ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যাদের যাদের ভেরিফিকেশন মিস হয়েছে, জানতে পারোনি বা কোনো কারণে
তোমরা কিন্তু সকলকে খবর দাও যে অ্যাপ্লিকেশান সেপারেট আলাদা আলাদা অ্যাপ্লিকেশান কিন্তু জমা করতে হবে, সেপারেট অ্যাপ্লিকেশান সকল ক্যান্ডিডেটদের একজন একটা অ্যাপ্লিকেশন জমা করবে, শ্রম ভবনে তোমরা জমা করে আসবে। ঠিক আছে, প্লিজ অ্যাক্ট অ্যাকর্ডিংলি। সব আপডেট কিন্তু আজকের আমরা তোমাদের বলে দিলাম। নেক্সট আমরা চলে যাচ্ছি জেআরবিটির টপিকের পর আমরা চলে যাচ্ছি একটা ভিডিওতেই স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রত্যাশীদের জন্য নেক্সট ক্লাস। এটা মনে রাখবে, এটা হচ্ছে পঞ্চম ক্লাস, 5th ক্লাস। ঠিক আছে, 5th ক্লাস। আগের 4টে ক্লাস নতুন করে আমরা যেটা শুরু করেছি আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আছে, বা তোমরা যারা ফেসবুক পেজে দেখছো প্রোফাইলে গিয়ে দেখে নিও, সেখানে পেয়ে যাবে। ইম্পর্ট্যান্ট সিচুয়েশন বেসড কোশ্চেন্স বা পরিস্থিতি ভিত্তিক যে প্রশ্ন, অনেক কিছু কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, সেগুলো তোমরা গিয়ে দেখে নিও। আর সিলেবাসে কী কী আছে প্রত্যেকটা ভিডিওতে আমরা তোমাদের বলে দেই। Candidates shall be examined for assessing their suitability for the post on the basis of following criteria for a maximum of 100 marks: orientation to assist the police, ability to maintain vigil in order to prevent crime or law and order problems, ability to observe suspicious activity and or suspicious movement, আর ability to read and write in local language। তোমাদের বারবার বলে দেই, বিভিন্ন পত্র পত্রিকায় কিন্তু উঠছে ইন্টারভিউ, কিন্তু বেশি দিন সময় নেই, খুব তাড়াতাড়ি কিন্তু জেলা ভিত্তিক ইন্টারভিউ লিস্ট কিন্তু বেরিয়ে যাবে স্পেশাল এক্সিকিউটিভ অ্যাসপিরেন্টসদের। বারে কিন্তু বলছি, প্রিপারেশন করো, আমাদের ক্লাসগুলো দেখো, আমাদের কাছে নোটস আছে। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 নোটসের জন্য যোগাযোগ করতে পারো। প্রিপারেশন কিন্তু একটা স্ট্রাকচার্ড ওয়েতে তোমরা কিন্তু শুরু করো, আর কিন্তু দেরি নেই। আর আগের ক্লাসগুলো গিয়ে দেখো, যারা নোটস নিয়েছো ক্লাসও কিন্তু তোমাদের ফলো করতে হবে। আচ্ছা, পরিস্থিতি ভিত্তিক প্রশ্নগুলো আমরা আজকে একটু পরে দেখব। আগে আমরা বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টপিকস দেখে নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা বাংলাতে বলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, পুলিশ ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করে রিলেটেড। মডার্ন যে পুলিশ, মানে সব স্টেটের সব রাজ্যের পুলিশই কিন্তু এখন আধুনিক, নিজেদের আরও মডার্নাইজ করতে কিন্তু মেইন টার্গেট ওনারা কিন্তু রেখেছেন। টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স হওয়ার জন্য ওনারা কিন্তু ট্রেনিং নিচ্ছেন, ওনাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন এক্সপার্টসদের সাথে। ওনাদের দপ্তরের আধিকারিকরা কথাবার্তা বলছেন। ঠিক আছে, বিভিন্ন সোফিস্টিকেটেড ইকুইপমেন্টসগুলো আনা হচ্ছে, কারণ যত টেকনোলজি বাড়ছে সেই টেকনোলজি এফিশিয়েন্ট, মানে যারা ক্রাইম করে তাদের রেটও বাড়ছে। সো তাদেরকে ট্যাকেল দিতে গেলে পুলিশ ডিপার্টমেন্টকে কিন্তু হতে হবে কি টেকনোলজিক্যালি মোর অ্যান্ড মোর অ্যাডভান্সড, প্রযুক্তির দিকে সকলকে কিন্তু এগিয়ে যেতে হবে। না হলে যদি শুধু চোর এগিয়ে যায় তাহলে পুলিশ চোরকে ধরবে কি করে। তার জন্য কিন্তু ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টও কিন্তু টেকনোলজিক্যালি আরও অ্যাডভান্স হওয়ার জন্য কিন্তু দ্রুত গতিতে কাজ করছে। আর মডার্ন পুলিশ যেই মানে ইনক্লুডিং ত্রিপুরা পুলিশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কিন্তু আরও দক্ষতা বাড়ানোর জন্য কর্মীদের কিন্তু ট্রেনিং কিন্তু দিচ্ছে। কর্মীদের কি দিচ্ছে? ভালো করে কিন্তু ট্রেনিং ওনারা দিচ্ছে। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে কি হয়? নাম্বার 1, ক্রাইম প্রেডিকশন করা যায়, অপরাধের পূর্বাভাস ও তথ্য বিশ্লেষণে কিন্তু সাহায্য করে। ডেটা অ্যানালাইসিস আর ক্রাইম প্রেডিকশনে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু হেল্প করে। ঠিক আছে, অনেক বড় যে ডেটাবেস আছে, লার্জ ডেটাবেস, সেখান থেকে কোনো সন্দেহজনক যে ধরন সেটা শনাক্ত করতে এআই কিন্তু ইউজ করা যেতে পারে। ধরো একটা ক্রিমিনালদের ডেটাবেস আছে বিরাট বড়, সেখান থেকে কাউকে সার্চ করতে হবে কোনো সাসপিশিয়াস ব্যক্তিকে, তখন কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা যদি ইউজ করে তখন কিন্তু তাড়াতাড়ি বের করতে পারবে। তার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আরও বেশি অ্যাডভান্স হওয়া কিন্তু খুব জরুরি। ঠিক আছে, আর ভবিষ্যতের যে পুলিশিং ব্যবস্থা সেটা কিন্তু আরও প্রযুক্তি নির্ভর কিন্তু হয়ে যাবে। তার জন্য সব রাজ্যের পুলিশে কিন্তু চেষ্টা করছে স্পেসিফিক্যালি, যেহেতু মডার্ন টেকনোলজি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটাতে নিজের দপ্তরে সকলকে আরও বেশি করে দক্ষ করে তোলার। তোমাদের এবার কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, এআই পুলিশকে কি করে সাহায্য করবে? হাউ উইল এআই হেল্প পুলিশ? দেখো, এআই কি করবে? নজরদারি বা সার্ভিলেন্স, অপরাধ বিশ্লেষণ বা ক্রাইম অ্যানালাইসিস, সাইবার অপরাধ শনাক্তকরণ বা সাইবার ক্রাইম ডিটেকশন ও দ্রুত তদন্ত, এগুলোতে কিন্তু সাহায্য করবে পুলিশকে। AI can help police in surveillance, crime analysis, cyber crime detection and faster investigation। সেগুলো কিন্তু তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে।
তারপর আরেকটা টপিক হচ্ছে ড্রোন পুলিশিং। কি ড্রোন পুলিশিং? ড্রোন পুলিশিং, ড্রোনের ব্যবহার করে কি করে পুলিশ মানে পুলিশদের কি করে সাহায্য হয় ড্রোনের ব্যবস্থা করে। ঠিক আছে, ড্রোনের কিন্তু মানে স্পেসিফিক্যালি বড় জনসমাগম যেখানে থাকে সেখানে কিন্তু ড্রোনের ইউসেজ কিন্তু বাড়ে। ঠিক আছে, ড্রোন ইউজ করলে কি হয়, যেগুলো দুর্গম এলাকা যেমন পাহাড়ি এলাকা বা যেখানে মানুষে যেতে পারে না পায়ে হেঁটে বা গাড়ির যাওয়ার জন্য সেই রকম ভালো রাস্তা নেই, সেই জায়গায় কোনো নজরদারি করাতে হলে তখন কিন্তু ড্রোন কিন্তু ইউজ করা যেতে পারে। যেগুলো দুর্গম এলাকায় সেখানে নজরদারিতে কিন্তু সাহায্য করে ড্রোন, তার জন্য পুলিশ ডিপার্টমেন্টের জন্য ড্রোনও কিন্তু খুব ইউজফুল। এটা কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে। তারপর আর কি আছে, তারপর ড্রোন কি করতে পারে, যেমন কোনো ফ্লাড হলো বা কোনো ডিজাস্টার প্রাকৃতিক দুর্যোগ বা বন্যা হলো সেখানেও সিচুয়েশন মনিটর করতে ড্রোন কিন্তু ইউজ করা যেতে পারে। ঠিক আছে, তারপর ড্রোন কি করে, রিয়েল টাইম সার্ভিলেন্স দেয়, মানে তাৎক্ষণিক আকাশপথে নজরদারি কিন্তু মানে কি করে প্রদান করে, রিয়েল টাইম সার্ভিলেন্স কিন্তু দেয় ড্রোন। তার জন্য ড্রোন পুলিশিং কিন্তু এখন দ্রুত কিন্তু এই ড্রোন টেকনোলজিতে সমস্ত রাজ্যের পুলিশ দপ্তর কিন্তু নিজেদের এফিশিয়েন্ট বানিয়ে তুলতে কাজ কিন্তু করে চলছে। সো ড্রোন পুলিশিং কি, কেন ড্রোন গুরুত্বপূর্ণ সেগুলো আমরা বললাম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, কেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দরকার, আর কিভাবে এআই পুলিশকে হেল্প করে সেটা বললাম। এবার নেক্সট হচ্ছে কি ডিজিটাল এভিডেন্স, ডিজিটাল প্রমাণ। ঠিক আছে, ডিজিটাল প্রমাণের মধ্যে যেমন মোবাইল ফোন পড়ে, সিসিটিভি ফুটেজ পড়ে, কোনো সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক টুইটার এগুলো পড়ে। ঠিক আছে, আর এই ডিজিটাল প্রমাণ সংরক্ষণ করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোবাইল ফোন গুরুত্বপূর্ণ কেন, কারণ এগুলো একটা বড় প্রমাণের উৎস হয়ে ওঠে। সিসিটিভি ফুটেজও কিন্তু ব্যাপকভাবে কিন্তু ব্যবহার করা হয় অ্যাজ এভিডেন্স। তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে ডিজিটাল এভিডেন্সের মধ্যে কি কি, মানে ডিজিটাল এভিডেন্স বলতে কি বোঝো, তখন বলবে যেগুলো মোবাইল ফোন, সিসিটিভি ফুটেজ বা সোশ্যাল মিডিয়া রেকর্ডস, এই সবগুলো যখন এভিডেন্স হিসেবে পুলিশ যখন করে কোনো ইনভেস্টিগেশনের সময়, সেগুলোকে আমরা বলি কি ডিজিটাল এভিডেন্স। ঠিক আছে, তারপর কি ফাইন্যান্সিয়াল সাইবার ফ্রড, আর্থিক সাইবার জালিয়াতি, ফাইন্যান্সিয়াল সাইবার ফ্রড কি সাধারণ প্রতারণা যেগুলো হয়, মানে ফাইন্যান্সিয়াল সাইবার ফ্রড মানে সাইবার প্রতারণা সাধারণত যেগুলো হয় কি হয়, যেমন নাম্বার 1 ইউপিআই ফ্রড হয়, ইউপিআই জালিয়াতি। নাম্বার 2 ফেক কেওয়াইসি ভেরিফিকেশন করার ফোন যায়। নাম্বার 3 কিউআর কোডের স্ক্যাম হয়। নাম্বার 4 কোনো ইনভেস্টমেন্টের স্ক্যাম হয়, যেমন কোনো বিনিয়োগ করবে বলে কোনো স্ক্যাম করা হয়। লোন অ্যাপেরও কোনো ফ্রড হয় বা স্ক্যাম হয়। এই সবগুলো কিন্তু পরে সাধারণ প্রতারণার মধ্যে যেগুলো জেনারেলি কিন্তু হয়ে থাকে। তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে কোনো সাইবার ফ্রডে কেউ শিকার হলে তোমার কাছে এলে তুমি কি করবে, তুমি বলবে যে ইমিডিয়েটলি আমি সিটিজেনকে বলবো যে 1930, ভালো করে বুঝে রাখবে 1930, এটা হচ্ছে সাইবার ফ্রডের ফ্রি হেল্পলাইন টোল ফ্রি নাম্বার। এটাতে ফোন করতে বলবো, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমি কথা বলবো, আমাকে যেটা নির্দেশ দেবে সেটা আমি সেই ব্যক্তিকে বলবো করতে। যথাসম্ভব আমার পক্ষে আইনের আওতায় থেকে আমি যতটুকু সম্ভব ওনাকে আমি হেল্প করব। এইভাবে কিন্তু আনসার হবে। তুমি স্পেশাল এক্সিকিউটিভ, তোমার কিন্তু থানার ওসির আন্ডারে তুমি থাকবে, তুমি নিজে কোনো ডিসিশন কিন্তু নিতে পারবে না, সব কিছু তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জিজ্ঞেস করে কিন্তু নিতে হবে। ঠিক আছে, এইবার স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট, স্মার্ট বর্ডার বা সীমান্ত ব্যবস্থাপনা কি করে করা যায়, যেমন টেকনোলজি বা প্রযুক্তির ব্যবহার করে ইলেকট্রনিক নজরদারি করলে কি হয়, যে অবৈধ চলাচল বর্ডার এরিয়াতে ইললিগ্যাল যে মুভমেন্ট সেগুলো কিন্তু শনাক্ত করা যায়। বর্ডার ম্যানেজমেন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, জাতীয় নিরাপত্তার জন্য সীমান্ত ব্যবস্থা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট টার্ম ইন পুলিশিং। ঠিক আছে, আর তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে পুলিশদের সামাজিক দায়িত্ব কি, পুলিশ অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি, পুলিশ ও সামাজিক দায়িত্ব। মনে রাখবে পুলিশ শুধু কিন্তু নাম্বার 1 শুধু ল এনফোর্সার্স না, মানে পুলিশ শুধু আইন প্রয়োগকারী কেউ কোনো ব্যক্তি না, পুলিশ কিন্তু জনগণের সেবক, পাবলিক সার্ভেন্ট হিসেবেও কিন্তু কাজ করে। এই সবগুলো তোমরা এইভাবেই কিন্তু আনসার করবে।
দুর্ঘটনাগ্রস্তদের, যারা দুর্ঘটনার কবলে পড়ে সেই দুর্ঘটনাগ্রস্তদের সাহায্য করা, হেল্প করা কিন্তু পুলিশের একটা প্রধান দায়িত্ব। নাম্বার 4, জনবিশ্বাস, পাবলিক ট্রাস্ট গড়ে তোলাও কিন্তু পুলিশের একটা প্রধান দায়িত্ব। এগুলো তোমাদের কিন্তু ভালো করে বুঝে রাখতে হবে, ঠিক আছে। এবার আমরা কিছু সিচুয়েশন বেসড মানে সিচুয়েশন দেখব, যেগুলোর তোমাদেরকে হয়তো জিজ্ঞেস করতে পারে যে এই সিচুয়েশনে পড়লে তুমি কি করবে। এর আগে আর অনেক সিচুয়েশন বেসড প্রশ্নের ভিডিও আমরা তোমাদের দেখিয়েছি, সেগুলো আগের ভিডিওগুলো গিয়ে তোমরা দেখে নিও। যেমন তোমাদের বললো সাসপিশিয়াস ড্রোন নিয়ার গভর্নমেন্ট বিল্ডিং, সরকারি ভবনের কাছে সন্দেহজনক ড্রোন তুমি দেখলে যে কোনো সরকারি অফিসের কাছে উঠছে কোনো ড্রোন, তখন তুমি ইমিডিয়েটলি কি করবে? তুমি বলবে যে প্রথম আমার সিনিয়র অফিসারদের আমি ইনফর্ম করব। নাম্বার 2, আমি ড্রোনটাকে কেয়ারফুলি অবজার্ভ করব, তার গতিবিধি লক্ষ্য করব। আমি যদি প্রয়োজন হয় সেই এরিয়াটাকে আমি সিকিউর করব, নিরাপদ করব, এলাকাটাকে মানে এলাকা মানে যেখানে ড্রোনটা উঠছে সেই এলাকাটিকে আমি কি করব? নিরাপদ করতে আমি সাহায্য করব পুলিশকে। আর যা অফিসিয়াল ইনস্ট্রাকশনস আসবে সেই হিসেবে আমি কাজ করব। বাস, আর বেশি কিছু বলতে হবে না। নেক্সট হচ্ছে কি, সামওয়ান রেকর্ডস পুলিশ অপারেশনস লাইভ অন সোশ্যাল মিডিয়া, মানে বাংলায় কেউ পুলিশি অভিযান লাইভ সম্প্রচার করছে, ফর এক্সাম্পল ফেসবুকে, সেটা তুমি দেখলে তখন তুমি কি করবে? এটা তো নিষিদ্ধ, এটা করা যাবে না। তুমি তখন কি করবে? ঠিক আছে, তুমি প্রথমেই বলবে আমি শান্ত থাকবো, আমি প্রফেশনালি কাজ করব, পেশাদার আচরণ করব, আমি এটা এনশিওর করব যে সেন্সিটিভ ইনফরমেশন কিছু যাতে সেখান থেকে আউট না হয়, কারণ সোশ্যাল মিডিয়াতে ভিডিও রেকর্ডিং যদি পৌঁছে যায় সবাই কিন্তু জেনে যাবে। আমি আইনানুগ যে পদ্ধতি আছে বা ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে আমি কিন্তু অনুসরণ করে কাজ করব। ইমিডিয়েটলি তাকে আমি না করব যে এখানে পুলিশের খুবই সিক্রেট কোনো অভিযান বা কিছু চলছে, তুমি প্লিজ মানে লাইভ করতে পারবে না। প্রয়োজন হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি তার মোবাইল থেকে সেই ভিডিওটাও ডিলিট করব। প্রথম তাকে বলবো, সে যদি রাজি না হয় আমি নিজে গিয়ে ডিলিট করব, যদি আমাকে অথরিটি যদি আমাকে বলে ডিলিট করতে। তারপর যা যা আইন অনুযায়ী যা ব্যবস্থা সেটা আমরা নেব, যে অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশনস ফ্রম দ্য অফিসিয়ালস, হায়ার অফিসিয়ালস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে, ঠিক আছে। তারপর তোমাকে বললো এটিএমের প্রতারণার শিকার হয়ে গেল, কোনো এটিএম ফ্রড ভিকটিম শিকার হয়ে গেল, কেউ এটিএম থেকে কেউ টাকা চুরি করে নিল এটিএম কার্ড থেকে, তখন সেই ভিকটিম তোমার কাছে এলো, তুমি কি করবে? তুমি কি করে হেল্প করবে? একজন ব্যক্তি তোমাকে এসে বলছে যে তার অ্যাকাউন্ট থেকে তার অনুমতি ছাড়া টাকা তুলে নেওয়া হয়েছে, তখন তুমি কি করবে? তুমি প্রথম বলবে আমি ওর কমপ্লেনটাকে কেয়ারফুলি আমি শুনবো, ঠিক আছে। তারপর আমি সাজেশন দেব যে ইমিডিয়েটলি যাতে রিপোর্ট করে ব্যাপারটা, ও সাইবার হেল্পলাইন 1930-তে যাতে একটা অভিযোগ জমা করে বা দায়ের করে, ঠিক আছে। আইনানুগ যে অভিযোগ প্রক্রিয়া সেটার মধ্যে আমি ওনাকে সাহায্য করব। করার আগে ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে, ফর এক্সাম্পল থানার ওসি, ওনাকে কিন্তু তোমার জিজ্ঞেস করে নিতে হবে, উনি যা ডাইরেকশন দেবেন সেই হিসেবেই তোমার কিন্তু করতে হবে। ইউ ক্যান নট টেক এনি ডিসিশন অন ইউর ওন, তুমি নিজে কোনো সিদ্ধান্ত কিন্তু নিজে নিতে পারবে না, ঠিক আছে। তারপর ভায়োলেন্ট আর্গুমেন্ট ইনসাইড হসপিটাল, হাসপাতালে কোনো মারাত্মক ঝগড়া লাগলো, ধরো তুমি সেখানে গেলে কোনো একটা কাজে, তুমি স্পেশাল এক্সিকিউটিভ, তখন তুমি সেই সিচুয়েশনটাকে কি করে অ্যাপ্রোচ করবে? দুটো গ্রুপের লোক আছে, 10 জন, ওনারা হাসপাতালের ভেতরে ফাইট করছে, তুমি কি করবে? তুমি নাম্বার 1 বলবে আমি সেপারেট করার চেষ্টা করব, আলাদা করার চেষ্টা করব দুটো গ্রুপকে সবার প্রথম। নাম্বার 2, পেশেন্ট, রুগী বা মেডিকেল স্টাফ যারা আছে এদের আগে সেফটি আমি এনশিওর করব। নাম্বার 3, আমি আমার থানার যিনি ওসি ওনার সাথে কথা বলবো বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো, ওনারা যা বলবেন সেটা আমি করব। প্রয়োজন হলে আমি সেখানে বলে আরও পুলিশ ফোর্স আমি কিন্তু ডাকাবো, ঠিক আছে। যেভাবেই হোক আইনের আওতায় থেকে যা করার আমি করব টু এনশিওর সেফটি অফ পেশেন্ট অ্যান্ড মেডিকেল স্টাফ বা হসপিটালটাকে ঠিক রাখতে। এভাবে তোমরা আনসার করবে, ঠিক আছে। তারপর আরেকটা সিচুয়েশন বলতে পারে চাইল্ড ফাউন্ড ওয়ার্কিং অ্যাট এ ডেঞ্জারাস ওয়ার্ক প্লেস, মানে বিপজ্জনক কর্মস্থলে কোনো একজন শিশুকে পাওয়া গেল যে কাজ করছে, খুবই বিপজ্জনক মানে কাজের জায়গা বা পরিবেশে কাজ করছে, তখন তুমি কি করবে? নাম্বার 1, সেই শিশুর সেফটি আমি প্রথম এনশিওর করব, আমি শিশুটির নিরাপত্তা নিশ্চিত করবো, এভাবে বলবে। নাম্বার 2, আমার যে ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে, কনসার্ন অথরিটিস, ওনাদেরকে আমি জানাবো, ঠিক আছে। নাম্বার 3, যারা ওকে দিয়ে কাজটা করাচ্ছিল তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়ার জন্য ইনভেস্টিগেশনে যখন পুলিশ কাজ করবে সেখানে আমি হেল্প করব, ঠিক আছে। আর মানে কি বলবো, শিশু সুরক্ষা সংক্রান্ত যে আইন
মানে সেগুলো অনুসরণ করা হচ্ছে কি না সেগুলো আমি নিশ্চিত করব। শিশুটাকে সুরক্ষিতভাবে একটা ভালো পরিবেশে নিয়ে যাওয়া, সেখান থেকে সরিয়ে তোমার দায়িত্ব। তুমি ইনিশিয়ালি এই কাজগুলো করবে, তারপর অথরিটির সাথে তুমি কথা বলে ওনারা যে ইনস্ট্রাকশনস দেবে সেই হিসাবে তুমি কাজ করবে। এভাবে কিন্তু আনসারগুলো হতে হবে, ঠিক আছে? তারপর আরও কিছু পার্সোনাল কোশ্চেন দেখে রাখো, আজকে কিছু কাজ আছে, ভিডিওটা এখানে আমরা শেষ করব পার্সোনাল কোশ্চেন্সের আনসারগুলো বলে। যেমন তোমাকে বললো তুমি কেন ত্রিপুরা পুলিশে জয়েন করতে চাও, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন ত্রিপুরা পুলিশ? তুমি বলবে যে আমি সোসাইটি সমাজকে সেবা করতে চাই, আমি ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে চাই বা আইন শৃঙ্খলা বজায় রাখতে চাই, নাগরিকদের সুরক্ষা দিতে এবং ত্রিপুরার নিরাপত্তা উন্নয়নে আমি অবদান রাখতে চাই, যেটার জন্য ত্রিপুরা পুলিশ কাজ করছে, তার জন্য আমি ত্রিপুরা পুলিশে জয়েন করতে চাই। বাস, এর বেশি কিছু বলতে হবে না। লিখে রাখো খাতায়, মানে ইন্টারভিউর সময় তোমাদের কিন্তু কাজে লাগবে। তোমাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট আর ইউর স্ট্রেংথস, তোমার শক্তির দিক কি কি? তুমি বলবে আমার শক্তির দিক হলো আমি শৃঙ্খলা বজায় রাখি, আমি সৎ মানুষ, আমি মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখি যে কোনো সিচুয়েশনে, আমি দলগত কাজে বিশ্বাসী ও শেখার আগ্রহ আছে আমার। বাস, এগুলো তোমরা বলে দেবে, দেখবে তোমাকে আর ক্রস কোশ্চেন কেউ করতেই পারবে না, ঠিক আছে? আর যদি বলে উইকনেসটা এমনভাবে বলবে যাতে উইকনেসটাও পজিটিভ মনে হয়। তোমার দুর্বলতা কি তোমাকে জিজ্ঞেস করলো, হোয়াট ইজ ইউর উইকনেস? তুমি বলবে যে আমি কোনো কাজ পেন্ডিং রেখে আমি থাকতে পারি না। তার মানে ওরা বুঝবে যে কি, তুমি কাজ যতক্ষণ কমপ্লিট না হয় তুমি ততক্ষণ স্যাটিসফাই হো না। দিস ইজ অলসো এ পজিটিভ পয়েন্ট। এভাবে উইকনেসগুলো বলবে যাতে ওনারা উইকনেসটাকেও যাতে একটা পজিটিভ দিক মনে করে, ঠিক আছে? আচ্ছা, জিজ্ঞেস করতে পারে কি চ্যালেঞ্জেস আধুনিক পুলিশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি কি আসতে পারে, কি চ্যালেঞ্জের সম্মুখীন হয় পুলিশ ডিপার্টমেন্ট? সবচেয়ে প্রথম হচ্ছে সাইবার ক্রাইম, নাম্বার 2 হচ্ছে ড্রাগ ট্রাফিকিং, মাদক পাচার বা সাইবার অপরাধ, সোশ্যাল মিডিয়াতে ভুল ইনফরমেশন ছড়ানো বা জনবিশ্বাস বজায় রাখা, এগুলো হচ্ছে মেজর চ্যালেঞ্জেস, সবচেয়ে বড় চ্যালেঞ্জ আধুনিক পুলিশের এগুলো। সাইবার ক্রাইম, ড্রাগ ট্রাফিকিং, মিস ইনফরমেশন অন সোশ্যাল মিডিয়ার আর মেনটেইনিং পাবলিক ট্রাস্ট, এগুলো বিরাট চ্যালেঞ্জ পুলিশের জন্য মেনটেন করা, ঠিক আছে? তারপর তোমাদের যেমন আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, পাওয়ার নাকি রেসপন্সিবিলিটি, কোনটা তোমার কাছে ইম্পর্ট্যান্ট? ক্ষমতা নাকি দায়িত্ব, কোনটি তোমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? তুমি বলবে আমার কাছে রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ ক্ষমতা সবসময় দায়িত্বশীলভাবে এবং আইন অনুযায়ী ব্যবহার করা উচিত। কি বলবে? রেসপন্সিবিলিটি ইজ মোর ইম্পর্ট্যান্ট টু মি বিকজ পাওয়ার অলওয়েজ শুড বি ইউজড রেসপন্সিবলি অ্যান্ড অ্যাকর্ডিং টু ল। দায়িত্ব আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, কারণ ক্ষমতা সবসময় দায়িত্বশীলভাবে এবং আইন অনুযায়ী ব্যবহার করা উচিত। সো দায়িত্ব আগে পূরণ করতে হবে, তারপর ক্ষমতা। রেসপন্সিবিলিটি ইজ মোর ইম্পর্ট্যান্ট। এইভাবে তোমরা আনসার করবে। বাকিগুলো আমরা নেক্সট ক্লাসে দেখে নেবো। তোমাদের রিকোয়েস্ট করছি যারা নোটস নিয়েছো স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউর ক্লাসগুলো দেখবে, আর যারা ফার্স্ট টাইম এই ক্লাসটা দেখছো আগের ক্লাসগুলো কিন্তু দেখবে। কোনো প্রশ্ন তোমাদের মিস হবে না, ঠিক আগের বার আমরা যেভাবে পড়িয়েছিলাম সব কিন্তু তোমরা ইন্টারভিউতে আনসার করতে পারবে, এতটুকু আমরা গ্যারান্টি দিয়ে বললাম। চলো, এই ছিল আজকে ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। আর সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার নোটস নিতে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা মেসেজ করে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। যারা ইউটিউবে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক পেজে দেখছো পেজটা কিন্তু ফলো করে রাখবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করতে পারো বা ফলো করতে পারো। সেখান থেকে সমস্ত আপডেট টাইম টু টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, and have a nice day.